একজন একা মা বেঁচে থাকার জন্য সরকারি কর্মকর্তার রক্ষিতা হতেও রাজি হয়ে যায়। না, রক্ষিতা শব্দটা বললে হয়তো একটু বেশি ভালো শোনানো হবে। আসলে সে ছিল ওই কর্মকর্তার কাছে নিজের ইচ্ছা মেটানোর একটা যন্ত্র ছাড়া আর কিছুই না। সে যদি ওই লোকটার কথা মতো সবকিছু না শোনে, তবে প্রতি মাসে সরকার থেকে পাওয়া সামান্য সাহায্যের টাকাটাও সে পাবে না। আর অবাক করার মতো বিষয় হলো যে সামান্য টাকা সে সাহায্য হিসেবে পায়, সেখান থেকে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা 30% নিজের পকেটে ভরে না। পুরো পৃথিবীটাই যেন খারাপ মানুষে ভরে গেছে। এমন একটা গল্প নিয়েই আজকের মুভিটি। এই সিনেমাটা দেখলে আপনার মন বিষণ্ণতায় ভরে উঠবে। কেন এমনটা হলো, চলুন পুরো কাহিনীটা জেনে নেওয়া যায়। গল্প শুরু হয় প্রচন্ড গরমের এক গ্রীষ্মের দিনে। শহরের সরকারি অফিসে কাজ করে সাসাকি নামের এক যুবক। তার প্রতিদিনের কাজ হলো শহরের গরিব মানুষদের বাড়ি বাড়ি যাওয়া এবং দেখা যে তারা আসলেই সরকার থেকে সাহায্য পাওয়ার যোগ্য কিনা, তাদের অভাব কি সত্যি নাকি তারা মিথ্যে বলছে, এটাই তাকে যাচাই করতে হয়। কাজ করতে গিয়ে সাসাকির দেখা হয় ইয়ামাদা নামের এক বৃদ্ধের সঙ্গে। এই লোকটা সাসাকির জন্য বড় মাথা ব্যথার কারণ। ইয়ামাদা সবসময় বলে তার কোমরে প্রচন্ড ব্যথা, হাড় সরে গেছে, তাই সে কোনো ভারী কাজ বা পরিশ্রমের কাজ করতে পারে না। সে সাসাকির সামনে এমন ভাব করে যেন সে অনেক কাজ করতে চায় কিন্তু শরীরের জন্য পারছে না। আসলে সে ছিল একজন কুঁড়ে মানুষ যে শুধু সরকারের টাকার উপর বেঁচে থাকতে চায়। প্রতি মাসে সে মাত্র 90,000 ইয়েন সাহায্য পায়, যা দিয়ে ঠিকমতো সংসার চলে না। সস্তায় খাবার কেনার জন্য সে সাধারণ দোকানে না গিয়ে কম দামি জায়গায় যায়, ফুটপাত থেকে কাপড় কেনে। সে সাসাকিকে বলে, যদি আমি কাজ করতে পারতাম তবে কি আর এভাবে থাকতাম। কিন্তু সাসাকি লক্ষ্য করে অন্যান্য গরিব মানুষরা যেখানে টাকা বাঁচানোর জন্য নিজে রান্না করে খায়, সেখানে ইয়ামাদা সবসময় বাইরে থেকে তৈরি খাবার কিনে আনে। তার পরনের কাপড় পুরনো হলেও সে মাঝে মধ্যেই দামি মদ কিনে খায়। সাসাকি যখন জিজ্ঞেস করে অভাবের মধ্যে মদ কেন খাচ্ছেন, তখন সে বাহানা দেয় যে ব্যথার কষ্ট কমানোর জন্য সে একটু আধটু খায়। সবকিছুর জন্য তার কাছে একটা করে অজুহাত রেডি থাকে। কিন্তু একদিন একটা তেলাপোকা দেখে সে এমনভাবে লাফ দেয় যে তার কোমরের ব্যথার ভণ্ডামি সাসাকির সামনে ধরা পড়ে যায়। সাসাকি লোকটার আসল রূপ বুঝতে পারলেও তার মন ছিল অনেক নরম, তাই সেই ইয়ামাদার সাহায্য বন্ধ না করে এই মাসের টাকাটা দিয়ে দেয়। অফিসে ফেরার পর সাসাকিকে তার বসের কাছে অনেক কথা শুনতে হয়। তার বস জানতেন সাসাকি খুব দয়ালু আর মানুষের কষ্ট সে সহ্য করতে পারে না, তাই তাকে ধৈর্য ধরতে বলেন। কিন্তু সাসাকির এক নারী সহকর্মী ছিল খুবই কড়া মেজাজের। সে সাসাকিকে বলে, তুমি যদি এভাবে নিয়ম ভেঙে সবাইকে টাকা দিয়ে দাও, তবে যারা সত্যিই অভাবী তারা সাহায্য পাবে না। তুমি দয়া দেখাচ্ছ না, বরং তুমি খারাপ মানুষদের অন্যায় করতে সাহায্য করছো। অন্যদিকে তোকানো নামে সাসাকির আরেকজন সহকর্মী ছিল। তোকানো সবসময় নিজের কাজ নিয়ে অভিযোগ করত। একদিন সে সাসাকিকে বলে, আমার আজ আরো 3টে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু ওই মানুষগুলোর হারানোর কিছু নেই। রেগে গেলে তারা আমাকে কামড়েও দিতে পারে। তুমি কি আমার হয়ে ওই বাড়িগুলোতে যেতে পারবে? সাসাকি বিনয়ের সাথে মানা করে দেয়, কারণ তার নিজেরই অনেক কাজ বাকি। তোকানো যখন দেখলো সাসাকি যাবে না, তখন ওই নারী সহকর্মী নিজে যাওয়ার প্রস্তাব দেয়। এটা শুনে তোকানোর চেহারা ফ্যাকাশে হয়ে যায় এবং সে ফাইল নিয়ে দ্রুত অফিস থেকে বেরিয়ে যায়। তোকানো আসলে সাসাকির ঠিক উল্টো মানুষ। সাসাকি মানুষের কষ্ট দেখে তাদের সাহায্য করতে চায়, আর তোকানো মানুষের অভাবের সুযোগ নিয়ে তাদের ভয় দেখায়। তোকানো সরকারি পদের পাওয়ার ব্যবহার করে গরিব মহিলাদের ব্ল্যাকমেল করত এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলত। শুধু তাই নয়, ওই মহিলাদের সাহায্যের টাকা থেকেও সে প্রতি মাসে কমিশন নিত। তোকানো ছিল সমাজের এক নিকৃষ্ট মানুষ। সাসাকির এলাকার এক মা ছিল যার নাম আই। সে তার ছোট মেয়েকে নিয়ে একা থাকত। আই এর কোনো বিশেষ দক্ষতা ছিল না। আগে সে নাইট ক্লাবে কাজ করত, কিন্তু এখন বাচ্চা হওয়ার পর তার পক্ষে ওই কাজ করা সম্ভব ছিল না। সে পার্ট টাইম কাজ করে যে টাকা পেত তা দিয়ে সংসার চলত না, তাই তাকে সরকারের সাহায্যের উপর নির্ভর করতে হতো। আর এই সাহায্যের জন্য তাকে তোকানোর সব নোংরা আবদার সহ্য করতে হতো। আই জানতো না যে তোকানোর এই গোপন কুকীর্তি ওই নারী সহকর্মী আগে থেকেই টের পেয়ে গেছে। ওই নারী সহকর্মী সাসাকিকে সব জানায় এবং বলে, আমাদের একসাথে তোকানোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে যাতে তাকে শাস্তি দেওয়া যায়। এদিকে ইয়ামাদা লোকটাও কিন্তু কম ছিল না। সে দিনের বেলা অসুস্থ হওয়ার ভান করলেও রাতে নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করত। ওই ক্লাবটা চালাতো রিঙ্গো নামে এক গ্যাংস্টার। ইয়ামাদা সেখানে বাকিতে মদ খেত, আর রিঙ্গো যখন রেগে যেত তখন ইয়ামাদাকে ধরে মারধর করত। আই যখন খুব সমস্যায় পড়ে তখন সে তার এক বন্ধুর কাছে গিয়ে মনের সব কষ্ট খুলে বলে। তার বন্ধু তাকে আবার কাজ শুরু করতে বলে, কিন্তু আই এর মন সায় দেয় না। তখন তার বন্ধু তাকে তোকানোর ওপর প্রতিশোধ নিতে সাহায্য করার কথা বলে। তার বন্ধু আসলে রিঙ্গোর প্রেমিকা ছিল। সে রিঙ্গোকে গিয়ে আই এর সব কথা বলে। রিঙ্গো যখন শুনল একজন সরকারি কর্মকর্তা এত বড় শয়তান হতে পারে, তখন সে অবাক হয়ে হাসল। সে ভাবল তোকানো তো তার চেয়েও বড় অপরাধী। রিঙ্গো আইকে বলে, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও, বাকিটা আমি দেখে নেব। কিন্তু রিঙ্গোর মাথায় তখন অন্য এক শয়তানি বুদ্ধি ঘুরছিল। সে ইয়ামাদাকে ডেকে পরামর্শ করে। ইয়ামাদা বুদ্ধি দেয় যে আইকে ব্যবহার করে তোকানোকে ব্ল্যাকমেল করলে অনেক টাকা পাওয়া যাবে। রিঙ্গো ভাবল একবার টাকা নিয়ে লাভ নেই, এমন কিছু করতে হবে যাতে আজীবন টাকা আসে। সে পরিকল্পনা করল তোকানোর কুকীর্তির প্রমাণ হাতে রেখে তাকে দিয়ে অনেক ভুয়া লোকের নামে সরকারের টাকা পাশ করিয়ে নেবে। যদি 100 জন মানুষের নামে 90,000 করে টাকা তোলা যায়, তবে মাসে কয়েক লাখ টাকা অনায়াসে পকেটে আসবে। পরিকল্পনা মতো তারা আইয়ের বাড়িতে লুকিয়ে ক্যামেরা লাগিয়ে দেয়। আইয়ের কাছে কোনো উপায় ছিল না, তাকে এই নোংরা খেলায় যোগ দিতেই হয়। সে তোকানোকে ফোন করে তার বাড়িতে ডাকে। তোকানো যখন আইয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই রিঙ্গো আর ইয়ামাদা প্রমাণ সহ সেখানে হাজির হয়। তোকানোর সব জারিজুরি শেষ হয়ে যায়। এদিকে সাসাকি আর তার সেই নারী সহকর্মী
তোকানোর দুর্নীতির খোঁজ করতে করতে আইয়ের বাড়ির কাছে পৌঁছায়। তারা যখন সেখানে যায় ততক্ষণে রিঙ্গো তোকানোকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাসাকি আইয়ের বাড়িতে গিয়ে তার মেয়ের সাথে সময় কাটায়। মেয়েটি একা একা ছবি আঁকছিল, তার গোলাপি রঙের পেন্সিল শেষ হয়ে গেছিল বলে সে মন অন্ধকার করে বসেছিল। মেয়েটির এই অবস্থা দেখে সাসাকির মন গলে যায়। সে কথা দেয় পরের বার আসার সময় সে গোলাপি পেন্সিল নিয়ে আসবে। মেয়েটি খুশি হয়ে হাসে, যা সাসাকির হৃদয়ে দাগ কেটে যায়। চলে যাওয়ার সময় যখন মেয়েটি জিজ্ঞেস করে আবার কবে আসবে, সাসাকি কোনো উত্তর দিতে পারে না। সে আইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার পর ওই নারী সহকর্মী তাকে বলে সে নিশ্চিত যে তোকানোর সাথে আইয়ের কোনো সম্পর্ক ছিল। রিঙ্গো বুঝতে পারে তোকানোর কুকীর্তি বেশি দিন চাপা থাকবে না। এদিকে ইয়ামাদা যখন জানতে পারে সাসাকি আইয়ের বাড়িতে যাওয়া আসা করছে, তখন সে এক নতুন ফোন দিয়ে আটে। সে রাতে আইয়ের বাড়িতে যায় খবর নিতে। ঠিক তখনই সাসাকিও সেখানে হাজির হয়। ইয়ামাদা ভয় পেয়ে যায় যে সাসাকি যদি তাকে এখানে দেখে ফেলে তবে তার প্রতি মাসের সাহায্যের টাকা বন্ধ হয়ে যাবে। তাই সে খাটের নিচে লুকিয়ে পড়ে। সাসাকি আসলে এসেছিল আইয়ের মেয়ের জন্য সেই গোলাপি পেন্সিলগুলো নিয়ে। সে ভাবলো পরের বারের জন্য অপেক্ষা না করে আজই দিয়ে দিই। ইয়ামাদা লুকিয়ে থেকে সব কিছু দেখছিল। হঠাৎ ইয়ামাদা একটা শব্দ করে ফেলে আর সাসাকি সন্দেহ করতে শুরু করে। আই তখন ভয়ে সাসাকির হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। সে বুঝতে পারছিল না কিভাবে লুকানো ইয়ামাদাকে বাঁচাবে। সে শুধু সাসাকিকে বলে দয়া করে আমাদের মামের ওপর একটু দয়া করুন। সাসাকি কিছুটা অবাক হয়, কিন্তু আইয়ের অনুরোধে সে সেখান থেকে চলে যায়। ইয়ামাদা খাটের নিচ থেকে বেরিয়ে এসে শয়তানি হাসি দেয়। সে আইকে বলে এবার সাসাকিকেও ফাঁসাতে হবে। সাসাকির সাথে প্রেমের নাটক করে তার সাথেও ভিডিও বানাতে হবে, যাতে রিঙ্গোকে বাদ দিয়ে তারা দুজন মিলে সাসাকিকে ব্ল্যাকমেল করে বেশি টাকা হাতিয়ে নিতে পারে। এরপর থেকে সাসাকি প্রায়ই আইয়ের বাড়িতে আসত, মেয়েটির সাথে খেলত। তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। কিন্তু সাসাকি সবসময় নিজের সীমা বজায় রাখত। সে কখনো আইয়ের সাথে খারাপ কিছু করার কথা ভাবেনি। সে শুধু চেয়েছিল মা আর এই বাচ্চাটা যেন একটু ভালো থাকে। একদিন সাসাকি সরাসরি তোকানোর বাড়িতে যায়। তোকানো তখন অনেক দিন ধরে অফিস আসছিল না। সাসাকি তাকে হুমকি দেয় যে সে যেন আইয়ের জীবন থেকে সরে দাঁড়ায় এবং চাকরি থেকে ইস্তফা দেয়, নইলে সে পুলিশকে সব বলে দেবে। সাসাকি জানতো না যে তোকানোর পেছনে রিঙ্গোর মতো গ্যাংস্টার রয়েছে। সে শুধু আইকে বাঁচাতে চেয়েছিল। একদিন অফিস শেষ করে সাসাকি আইয়ের জন্য বাজার করে নিয়ে আসে এবং নিজেই রান্না করে তাদের খাওয়ায়। আই সাসাকির এই ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে মন থেকে সাসাকিকে ভালোবাসতে শুরু করে। রিঙ্গোর লাগানো ক্যামেরার বাইরে সে সাসাকিকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ছিল না। রিঙ্গো সব টের পেয়ে যায়। সে সাসাকির ওই ব্যক্তিগত ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। সাসাকি বিশ্বাসই করতে পারছিল না যে আই তার সাথে এমনটা করতে পারে। সে বারবার আইকে জিজ্ঞেস করে কেন সে এমনটা করলো, কিন্তু আই লজ্জায় আর অপরাধ বোধে কোনো কথা বলতে পারে না। রিঙ্গো সাসাকিকে বলে যদি সে চায় তার ইজ্জত বেঁচে থাকুক তবে তাকে ভুয়া মানুষদের জন্য সরকারি টাকার ব্যবস্থা করে দিতে হবে। তোকানোর মতো সাসাকিও ফেসে যায়। চাপে পড়ে সাসাকির মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। একদিন তার কাছে এক একা মা আসে সরকারি সাহায্যের জন্য। ওই মহিলাটি জানায় তার স্বামী 4 বছর আগে মারা গেছে। সে অনেক জায়গায় কাজ খুঁজেছে কিন্তু কেউ তাকে কাজ দেয়নি। সে তার ছোট বাচ্চাকে নিয়ে আর পেরে উঠছে না। এটি ছিল একটি সত্যিকারের অভাবী পরিবার। কিন্তু সাসাকি তখন নিজের রাগে আর দুঃখে অন্ধ হয়েছিল। সে ওই মহিলার দিকে তাকিয়ে চিৎকার করে বলে আপনি কি সত্যিই কাজ খুঁজেছেন? কয়টা জায়গায় গিয়েছেন? আপনার কি কোনো আত্মীয় নেই যারা আপনাকে সাহায্য করবে? আগে সবার কাছে হাত পাতুন, তারপর এখানে আসবেন। সে তার মনের সব তিক্ততা ওই নিরপরাধ মহিলার উপর ঝেড়ে দেয়। কয়েকদিন পর পুলিশ সাসাকির অফিসে আসে। সাসাকি ভেবেছিল রিঙ্গোর কাজ হয়তো ধরা পড়ে গেছে, কিন্তু পুলিশ জানায় ওই মহিলাটি যাকে সাসাকি তাড়িয়ে দিয়েছিল সে সাহায্যের আশা হারিয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। তার বাচ্চাটিও মরার মতো অবস্থায় হাসপাতালে আছে। এই ঘটনাটি সাসাকির বিবেককে একদম শেষ করে দেয়। সে বুঝতে পারে সে এক দানবে পরিণত হয়েছে। এক তুফানের রাতে সাসাকি ঠিক করে সে এই সব অন্যায়ের শেষ করবে। সে একটা ধারালো ছুরি নিয়ে আইয়ের বাড়িতে যায়। সেখানে সে ইয়ামাদাকে দেখতে পায়। আই নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু ইয়ামাদা তাকে বাধা দেয়। ঠিক তখনই আইয়ের সেই বান্ধবী আর রিঙ্গো সেখানে আসে। এরপর ওই নারী সহকর্মীও সেখানে হাজির হয়। এখন ওই 20 স্কয়ার ফিটের ছোট ঘরের মধ্যে সবাই উপস্থিত। সাসাকি যখন রিঙ্গোকে মারার জন্য ছুরি নিয়ে তেড়ে যায় তখন ওই ছোট ঘরের ভেতর এক তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। সাসাকির হাত থেকে ছুরিটা কোনোভাবে আইয়ের হাতে চলে যায়। আই তখন রাগে কাঁপছিল। সে ওই ছুরিটা ধরল তার সেই বান্ধবীর দিকে, যে বান্ধবী সাহায্যের কথা বলে তাকে রিঙ্গোর হাতে তুলে দিয়েছিল। কিন্তু ওই বান্ধবী ছিল ভীষণ ঘাগু আর সাহসী। সে আইকে একটুও ভয় পেল না। সে উল্টো আইয়ের দিকে এগিয়ে এসে ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ধস্তাধস্তির মধ্যে ছুরিটা সরাসরি ওই বান্ধবীর পেটে ঢুকে গেল। রক্ত দেখে রিঙ্গো একদম পাগল হয়ে গেল। সে সবাইকে ধরে ধরে মারতে শুরু করলো এবং পুরো ঘর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। রিঙ্গো তখন ইয়ামাদাকে হুকুম দিল গাড়ি বের করতে, যাতে ওই আহত বান্ধবীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়। ঠিক সেই সময়েই আবার দরজার বেল বেজে উঠল। সবাই অবাক হয়ে দেখল পুলিশ এসেছে,
কিন্তু ভালো করে তাকিয়ে দেখল এ তো আসল পুলিশ না, এ হলো তোকানো। তোকানো ভেবেছিল সে পুলিশ সেজে এসে সবাইকে ভয় দেখাবে, কিন্তু রিঙ্গোর সামনে তার কোনো চাল খাটল না। রিঙ্গো তোকানোকে এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। ঘটনা এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর আবার দরজার বেল বাজল। এবার ঘরে ঢুকলো সাসাকির সেই নারী সহকর্মী। সে ঘরে ঢুকেই মাটিতে পড়ে থাকা তোকানোকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তখন বেরিয়ে এলো এক বিরাট গোপন তথ্য। এই নারী সহকর্মী আসলে ছিল তোকানোর প্রেমিকা। তোকানো তাকে কথা দিয়েছিল যে সে তার বউকে তালাক দিয়ে তাকে বিয়ে করবে, কিন্তু তোকানো সেই কথা রাখেনি। এই রাগে ওই নারী সহকর্মী তোকানোর সব কুকীর্তি ফাঁসা করে দিয়েছিল, যাতে তোকানোর চাকরি চলে যায়, তার বউ বাচ্চা তাকে ছেড়ে চলে যায় এবং তোকানো একদম একা হয়ে যায়। সে চেয়েছিল তোকানো যখন ভিখারি হয়ে যাবে তখন তোকানোর পাশে শুধু সেই থাকবে। ভাবুন একবার, ভালোবাসার নামে মানুষ কতটা নিচে নামতে পারে। ওই 20 স্কয়ার ফিটের ছোট ঘরটা তখন একে অপরের প্রতি ঘৃণা আর নোংরা ইগোতে ভরে গিয়েছিল। রিঙ্গো তখন ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠল। সে বলল এখানে সবাই নিজেকে অনেক বড় খুনি আর মাস্তান মনে করছে, কিন্তু আসলে সে একাই এখানে আসল খুনি। পরিস্থিতি যখন একদম হাতের বাইরে চলে যাচ্ছিল তখন আই তার ছোট মেয়েকে কোলে নিয়ে ঝড়ের মধ্যে ঘর থেকে দৌড়ে পালালো। রিঙ্গো তার পিছু নিল। তোকানো রিঙ্গোকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু রিঙ্গো তাকে 2 বার ছুরি মেরে সরিয়ে দিল। এরপর তোকানোর সেই নারী সহকর্মী তোকানোকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। ওদিকে সাসাকিও রিঙ্গোর সাথে লড়াই করতে গিয়েছিল, কিন্তু সেও রিঙ্গোর ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। রিঙ্গো যখন সাসাকিকে মেরে ফেলার জন্য শেষবারের মতো ছুরি তুলল, ঠিক সেই সময়ই একটা কাগজ উড়ে এসে রিঙ্গোর মুখের ওপর পড়ল। ওই কাগজটা ছিল আইয়ের ছোট মেয়েটির আঁকা সেই ছবিটা। রিঙ্গো এক মুহূর্তের জন্য থমকে গেল, আর সেই সুযোগে আই পেছন থেকে রিঙ্গোকে ছুরি মেরে দিল। এভাবেই আই নিজের আর সাসাকির প্রাণ বাঁচালো। ভয়ঙ্কর সেই ঝড়ের রাত শেষ হওয়ার পর সবকিছু আবার শান্ত হয়ে গেল। পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে গেল। পুরো ঘটনাটি অপরাধী চক্রের নিজেদের ভেতরের মারামারি হিসেবে প্রচার করা হলো। তোকানো আর রিঙ্গোর সেই ভুয়া মানুষদের টাকা হাতিয়ে নেওয়ার ব্যবসাটাও ধরা পড়ে গেল। রিঙ্গো আর তোকানোর জেল হয়ে আর ধূর্ত ইয়ামাদা পুলিশের ভয় পেয়ে শহর ছেড়ে কোথায় যেন পালিয়ে গেল। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদিকে তোকানোর সেই প্রেমিকা এখনো তার সরকারি চাকরিটা করে যাচ্ছে এবং সে অপেক্ষা করছে কবে তোকানো জেল থেকে বেরোবে। আর আমাদের গল্পের নায়ক সাসাকি তার সরকারি চাকরি ছেড়ে দিয়ে সে এখন আই আর তার ছোট মেয়েকে নিয়ে দূরের এক শান্ত জায়গায় চলে গেছে। তারা এখন একসাথেই থাকে এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। এই সিনেমাটি আমাদের সমাজের এক কুৎসিত চেহারা দেখিয়েছে, যেখানে গরিব মানুষরা একটু বেঁচে থাকার জন্য কতটা সংগ্রাম করে আর সমাজের ওপরতলার কিছু মানুষ কিভাবে তাদের অসহায়ত্বের সুযোগ নেয়। সাসাকি শুরুতে অনেক ভালো মানুষ ছিল, কিন্তু সিস্টেম আর পরিস্থিতির চাপে পড়ে সেও একসময় ভুল পথে পা বাড়িয়েছিল। আর আইয়ের চরিত্রটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অভাব মানুষকে দিয়ে কি করাতে পারে। দিন শেষে তাদের গল্পটা হয়তো আপাতত শেষ হয়েছে, কিন্তু আমাদের চারপাশের এই সমস্যাগুলো কি আসলে শেষ হয়েছে? সরকারি নিয়মের ফাঁকফোকর আর ক্ষমতার অপব্যবহার এখনও অনেক মানুষের জীবনকে এভাবে অতিষ্ঠ করে তুলছে। তাই আমাদের উচিত একে অপরের প্রতি মানবিক হওয়া। সিনেমাটা হয়তো আপনাদের মনে কষ্ট দেবে, কিন্তু এটাই তো বাস্তব। সাসাকি আর আইয়ের এই কষ্টের গল্পটা যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তবে আমাদের আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন এমন সুন্দর কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে সাহস যোগায়। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সিনেমাটি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিশেষ দৃশ্য ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অসাধারণ কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে রাখুন, কারণ এমন টান টান উত্তেজনার গল্প আপনি শুধু এখানেই পাবেন। বিদায়।